কি বলবো বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে থাকেন, তাদের উদ্দেশ্যে বলে রাখা দরকার বা তাদের এই ভুল ধারণা ভাঙিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। মাদ্রাসা কথাটা আরবি শব্দ, যেখানে পঠন পাঠন হয়, সাদামাটা অর্থে বলতে গেলে বিদ্যালয়। বিদ্যালয়কে যেমন আমরা ইংরাজিতে স্কুল বলে থাকি, তেমন ভাব আরবিতে বিদ্যালয়কে মাদ্রাসা বলা হয়ে থাকে। অর্থাৎ মাদ্রাসা মানেই যে অন্য কিছু একটা প্রতিষ্ঠান, সেখানে শিক্ষার পরিবর্তে যে অন্য কিছু হয়, এরকম যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এই প্রোপাগান্ডা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হয়তো অনেকের জানার ভুল থাকতে পারে, সেই ভুল ভাঙিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। যাদের মাদ্রাসার প্রতি ভুল ধারণা আছে, সেই সমস্ত বন্ধুদের প্রতি আমাদের অত্যন্ত সম্মানের সঙ্গে, অত্যন্ত বিনয়ের সঙ্গে আহ্বান থাকবে, আপনাদের জন্য মাদ্রাসার দ্বার সর্বসময়ের জন্য খোলা। আপনাদের যে সমস্ত সন্দেহ আছে মাদ্রাসার প্রতি, আপনারা সেই সন্দেহ নিরসনের জন্য, দূরীকরণের জন্য যে কোনো সময়ে মাদ্রাসার যে কোনো প্রান্তে, যে কোনো কক্ষে যদি যেতে চান, আমি নিজে দায়িত্ব নিয়ে বলতে পারি বা এখানের প্রত্যেকটা বন্ধু দায়িত্ব নিয়ে বলতে পারে, আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা নিতে পারি, সেই সাহস আমাদের আছে। অর্থাৎ বুকে বল নিয়ে আমরা বলতে পারি যে মাদ্রাসা থেকে কোনো রকম কোনো অনৈতিক কাজ, মাদ্রাসা থেকে কোনো রকম কোনো দেশ বিরোধী কাজ, মাদ্রাসা থেকে কোনো রকম কোনো সংবিধান বিরোধী কাজ কোনো দিনের জন্য হয়নি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ হবে না। কারণ আমরা ইতিহাস থেকে শিক্ষা পাই, ভারতবর্ষকে স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছিল যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান হলো একটা মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ। সেই মাদ্রাসাতে জাতির জনক মহাত্মা গান্ধীর যাতায়াত ছিল, সেই প্রতিষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুর যাতায়াত ছিল, সেই প্রতিষ্ঠানে আরো যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী সেই সময়ের নেতৃত্ব পর্যায়ের মানুষ, তারা প্রত্যেককেই যেতেন। সেই জায়গাতে বসে স্বাধীনতা আন্দোলনের রূপরেখা ঠিক হতো। অতএব আমাদেরকে যেভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসা মানেই অন্যরকম কিছু একটা টার্ম ইউজ করা হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে মাদ্রাসা দেশকে স্বাধীন করার পথ দেখিয়েছিল। মাদ্রাসা থেকেই দেশপ্রেমী তৈরি হয়েছিল। মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি, মৌলানা হোসেন আহমদ মাদানী, আশফাকুল্লাহ খান, মৌলানা আবুল কালাম আজাদ, এরকম ভাবে হাজারো হাজারো শত শত স্বাধীনতা সংগ্রামী যারা নিজের জীবন বিপন্ন করে, নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন ব্রিটিশকে তাড়ানোর জন্য, তারা কিন্তু সকলেই মাদ্রাসার সঙ্গে যুক্ত ছিলেন। আমরা জানি যে গ্রাং ট্রাং রোড, এই গ্রাং ট্রাং রোড যেটাকে আমরা জিটি রোড বলছি বা এখন NH-19, এই রাস্তার ধারে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য 52,000 আলেমে দ্বীন, অর্থাৎ মাদ্রাসায় যারা শিক্ষকতা করতেন বা মাদ্রাসায় যারা পড়েছেন, তাদেরকে ফাঁসি কাস্টে টাঙিয়ে দেওয়া হয়েছিল। তো এইভাবে বলতে গেলে ইতিহাস অনেক লম্বা। তাই এরকমই একটা মাদ্রাসা, বহার জালালিয়া মাদ্রাসা, যেটা স্বাধীনতা আন্দোলন নয়, ব্রিটিশের পূর্ব যুগ থেকে তার পঠন পাঠন, তার দেশ সেবা চালিয়ে আসছে। কিন্তু বর্তমানে প্রপার্টি অফ এনিমি বা এনিমি প্রপার্টি আইন এর নাম করে এটাকে কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়ে যাওয়ার একটা অপচেষ্টা চালানো হচ্ছে। তার পিছনে হয়তো কোনো কুচক্রী মহল কাজ করছে। এখন আমাদের জেনে রাখা প্রয়োজন যে এনিমি প্রপার্টি বিষয়টা আসলে কি। হয়তো অনেকের আপনাদের জানা নেই। এনিমি প্রপার্টি বা শত্রু সম্পত্তি আইন, এই আইনটা 1968 সালে এনিমি প্রপার্টি অ্যাক্ট 1968 এটা প্রণীত হয়েছিল বা বলবৎ হয়েছিল। এর উদ্দেশ্য কি ছিল? ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল 1965 সালে। ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকেই বিভিন্ন মানুষ তারা ভারতবর্ষ ছেড়ে দিয়ে কেউ পাকিস্তানে বা কেউ চীনে চলে যায় এবং সেসব দেশে তারা নাগরিকত্ব গ্রহণ করে। তাদের ফেলে যাওয়া সম্পত্তিগুলোকে এনিমি প্রপার্টি হিসাবে ঘোষণা করা হয় এবং সেই হিসাবেই এনিমি প্রপার্টির কনসেপ্ট তৈরি হয়। এই আইনের দ্বারা কি করা যেতে পারে না, এই আইনে পরিত্যক্ত সম্পত্তিগুলোর কাস্টোডিয়ান অফ এনিমি প্রপার্টি ফর ইন্ডিয়া CEPI এর নিয়ন্ত্রণে অর্পিত হয়ে যাবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনে চলে যাবে এবং ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই সংস্থা কাজ করে। 2017 সালে এই আইনটাকে সংশোধন করা হয়। 2017 সালে যখন সংশোধন করা হয়, তখন এই আইনে বলা হয় সংশোধন করার পরে, দেশভাগের পরে বা যুদ্ধের সময় যেসব ব্যক্তি পাকিস্তানে বা চীনে চলে গেছেন, তাদের উত্তরাধিকারীরা ভারতের মাটিতে থাকা তাদের পৈতৃক বা পূর্বপুরুষের সম্পত্তির উপর আর কোনো দাবি করতে পারবে না এবং সম্পত্তি কোনরূপ কোনো হস্তান্তর করতে পারবে না। উত্তরাধিকারের নিয়ম এখানে প্রযোজ্য হবে না, অর্থাৎ সেই সম্পত্তি চিরতরে সরকারের নিয়ন্ত্রণে বা চলে যাবে এবং তা বিক্রি ও হস্তান্তর করা যাবে না। তাহলে বুঝতে পারা যাচ্ছে, যদি আমাদের এই সম্পত্তিকে
বহার জালালিয়া মাদ্রাসা যেটা ব্রিটিশের আমল থেকে চলছে, এই সম্পত্তিকে যদি এনিমি প্রপার্টি হিসাবে ঘোষণা করে দেওয়া হয়, তাহলে এই সম্পত্তি কেন্দ্রীয় সরকারের অধীনে চলে যাবে এবং সেটাকে আর আমাদের এই মাদ্রাসার কাজে বা লাইব্রেরির কাজে যেমনভাবে মাদ্রাসার ম্যানেজিং বডি বা লাইব্রেরির ম্যানেজিং বডি ব্যবহার করছে, জাতির খিদমতে সেটাকে কাজে লাগানো হচ্ছে, সেইভাবে কিন্তু আর কাজে লাগানো যাবে না। তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা আটকানোর একটা চেষ্টা হয়েছে এবং সেইভাবে সেটাকে যারা ভুল করেছেন যে হ্যাঁ এটা যেমনভাবে আইন করে এটাকে এনিমি প্রপার্টি ঘোষণা করার দরকার ছিল, সেই আইন অনুযায়ী এটা এনিমি প্রপার্টিতে পড়ছে না, এই মর্মে স্বীকারোক্তিও পাওয়া গেছে। এখন আমাদের প্রয়োজন পূর্ব বর্ধমান জেলার মাননীয় জেলা শাসক মহাশয়া তার তরফ থেকেও যাতে করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন যায় যে হ্যাঁ এটা আসলেই ভুল করে হয়েছে, এটা আমার অধীনে, এর সংশোধন প্রয়োজন। সেই মর্মে আমরা আজকে দাবি দাওয়া পেশ করছি। দাবি দাওয়া পেশ করার জন্য আমাদের প্রতিনিধি দল জেলা শাসক মহাশয়ের কাছে গেছেন এবং সেই মর্মে সেখানে দাবি দাওয়া পেশ করা হচ্ছে। তাই আমাদের প্রত্যেকের সম্মিলিত দাবি বা আমাদের আজকের এই জমায়েতের উদ্দেশ্য যাতে করে বহার জালালিয়া মাদ্রাসা এটাকে এনিমি প্রপার্টি হিসাবে ঘোষণা না করে যেমনভাবে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, সংবিধানের আর্টিকেল 25, আর্টিকেল 29 বা আর্টিকেল 30-তে সংখ্যালঘুদেরকে নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান গড়ার এবং পরিচালনার বা নিজ নিজ ধর্মাচরণ ঠিকঠাকভাবে পালন করার যে অধিকার আমাদেরকে সংবিধান দিয়েছে, সেই অধিকারে যেন কোনোরূপ হস্তক্ষেপ না হয়, সেই অধিকার যেন আমরা ঠিকঠাক বুঝে পেতে পারি, সেই ব্যাপারে আমাদের দাবি দেওয়া চলতে থাকবে এবং যতক্ষণ না আমাদের প্রতিনিধি দল ওই জায়গা থেকে ফিরে আসছেন আমরা এই জায়গাতেই অবস্থান নিয়ে থাকছি এবং আমাদের অল্প বিস্তর কথা বা আলোচনা এখানে চলতে থাকবে।